2 বছর আমাদের মেয়েকে অপেক্ষা করে আজ বলছেন ডিউটি উপরওয়ালার হাতে। আপনার ছেলে আমাদের মেয়েকে পছন্দ না? আপনি কি ফাইজলামো করছেন আমার সাথে সিরাজ ভাই? এমা, কি বলছেন হাওলাদার সাহেব? আমি এমন কিছু স্বপ্নেও কল্পনা করতে পারবো না। জানি 2 বছর হয়েছে, কিন্তু ভাই সাহেব, বিয়ের পর সম্পর্ক ভাঙার চেয়ে বিয়ের আগে সম্পর্কটা ঠিক না। এতে ছেলে মেয়ের জীবনটা নষ্ট হলো না, আর পরিবারের সম্মানটাও বজায় রইলো। পরিবারের সম্মান বজায় রইল কোথায় আর? সকলে জানে আলোর বিয়ে ঠিক করা আছে মাহাদের সাথে। আর এখন আপনারা বলছেন ভুলে যাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে আমরা? আমাদের মেয়ের তো বদনাম হয়েই গেল। মাহাত অবাক হলো না, বরং ও জানতো এমন সব কথা বলেই বিভ্রান্ত করা হবে ওদের। ও শান্ত চাহনি নিক্ষেপ করলো বাবার দিকে। সিরাজুল যেন ভাষা খুঁজে পেল ভাষার ছেলের আশ্বস্ততে। তাই তিনি বিচলিত হলেন না। তিনি বরাবরই নরম মেজাজের মানুষ, পরিস্থিতি সামলাতে জানেন। সরল কণ্ঠে আবারও বললেন, আমরা প্রথম থেকেই কোনো কথা দেই নাই আপনাদের পরিবারকে, কোনো দায়বদ্ধতাও রাখিনি। তাছাড়া মাহাদার বিয়ের জন্য প্রস্তুত নয়, সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আপনার ভাগ্নি মাহাদাতকে অপেক্ষা করতে রাজি ছিল। আমাদের তরফ থেকে তাকে কখনো কোনো আশা দেওয়া হয়নি। জয়নাল হাওলাদার মৃদু হেসে সম্মতিসূচক মাথা ঝাঁকালেন। কটাক্ষ সরে মাহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আমি তোমাকে যোগ্য ব্যবসায়ী মনে করেছিলাম মাহাত, কিন্তু এখন দেখি হিসাবে তুমি বড্ড অপটু বা বলা চলে। ব্যাপারটা হয়তো তোমার জানা নেই, তোমার মা তোমাকে অলরেডি বেশি দিয়েছে। বোমা ফাটলো বুঝি? বোমা ফাটলে এতটা শব্দ হতো হয়তো না, যতটা শেখ বাড়ির বৈঠকখানায় হয়েছে জয়নাল হাওলাদারের তিরস্কারমূলক বাক্যে। মাহাত ঘাড় ঘুরিয়ে বাড়ির ড্রয়িং রুমের একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা নিজের মা জাবেদার দিকে বিস্মিত হতভাগ অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করল। জাবেদার মুখের কথার কোনো জোগাড় নেই আজ। ও জানে আজ যা প্রকাশিত হওয়ার তা হবে। আলো ফোন করে আগেই তাকে হুমকি দিয়েছে এ ব্যাপারে। কথার জোরে মাহাতকে বিয়ের জন্য রাজি করানোর কথাও বলেছে। নয়তো তার সত্য প্রকাশিত হবে শেখ পরিবারের কাছে। জাবেদা এত বছর আলো আর ওর পরিবারের কাছ থেকে মাহাত আর আলোর বিয়ের দেওয়ার নাম করে বেশ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে সময় অসময়, যা সম্পর্কে মাহাত বা ওর পরিবার একদম অবজ্ঞাত ছিল, আর জ্ঞান হওয়ার সম্ভাবনাও ছিল না। কিন্তু আচানক মাহাত বিয়ের জন্য অস্বীকার করতেই আলো যেন গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে জাবেদার জন্য। মাহাত কঠিন হলো, তবে ওর শক্ত চোয়ালে কোনো ভাঁজ নেই। উষ্ণ গলায় জিজ্ঞেস করলো, মা, এসব কি বলছেন উনি? সিরাজুলের সন্দেহটা শেষ পর্যন্ত খেটেই গেল। উনি আন্দাজ করেছিলেন তার সহধর্মিণী মনে কিছু একটা উদ্দেশ্য আছে। তাই তো আলো ছাড়া মাহাদের জন্য অন্য কারোর সম্পর্কে তার কাছে প্রশ্রয় পায়নি এ যাবৎ। এমন না মাহাদের জন্য অন্যান্য ভালো কোনো প্রস্তাব আসেনি, এসেছিল, তবে তা পছন্দ হতো না জাবেদার। প্রতিবার গাইগুই করে আলোকে পেশ করার চেষ্টা করতেন সবার সামনে। কেন করতেন তা আজ সকলের সামনেই স্পষ্ট। সিরাজুল কিছু বলার ভাষা যেন হারিয়েই ফেলল। স্ত্রীর এমন কার্যে আজ তার মাথা ঝুঁকে গেল পরিবারের নিকট। এত কিসের অভাব ছিল তার এই সংসারে? শেষ পর্যন্ত সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তান কিভাবে ঠকাতে পারল জাবেদা? জয়নাল জানেন লোহা গরম থাকতে থাকতে তাতে মোগর না করলে লোহা শায়েস্তা হয় না। তাই হঠাৎ মুখের ভঙ্গি পাল্টিয়ে উনি জিভ কাটল। ইস, যেন কত বড় ভুল হলো তার। জাবেদার দিকে তাকিয়ে অনুতাপে সুরে বলল, বড্ড ভুল হয়েছে আসলে, এই কথা তো গোপন রাখার কথা ছিল, কিন্তু কি করব বলুন? মেয়ে আমার বড্ড লাজুক। বড় আদরে বড় করেছি ওকে। আজ পর্যন্ত ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমরা, তাহলে আজ কিভাবে অপূর্ণ রাখি? তাছাড়া এত বছরে আপনার ছেলের চক্করে পড়ে নিজের লাইফ ক্যারিয়ার সব ধ্বংস করে দিয়েছে মেয়েটা। এরপরও সে ভালো নেই। আর আমাদের মেয়ে ভালো না থাকলে আমরা কিভাবে ভালো থাকবেন এই শহরে? বিশ্বাস করুন, ভালোভাবে যাতে না থাকতে পারেন সেই ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করব। শফিক গরম মেজাজের মানুষ, অল্পতেই রেগে যায়। তাই অনেকটাই ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো জয়নাল হাওলাদারকে, শুধু শুধু বিষয়টাকে টানছেন আপনি ভাই সাহেব? জোর করে কোনো সম্পর্ক গড়ে তোলা যায় না, আর না হয় ভালোবাসা। ব্ল্যাকমেল করে কি পাবেন? এতে কি আপনার মেয়ে সুখে থাকবে? আপনার উচিত মেয়েটাকে বোঝানো, অথচ মেয়ের সাথে সাথে আপনিও পাগলামি করে যাচ্ছেন। জয়নাল হাওলাদার অল্প
বিস্তর হাসল। উনি একজন ধূর্ত মানুষ, তবে তা মুখে বোঝার জো নেই কারণ। মৃদু মসৃণ ভ্রুযুগল টান টান করে শফিকের দিকে তাকালো, মুখে বলল, আমি ভয় দেখাদেখির মধ্যে নেই শফিক। এত সময় কোথায় আমার? আমি তো সরাসরি হুমকি দিচ্ছি তোমাদের। বলেই পাঞ্জাবি ঠিক করে উঠে দাঁড়ালো আর চোখে মাহাতের দিকে তাকিয়ে বললেন, সময় দিলাম তোমাকে ভাবার, ভাববে কি করে? আলো এই বাড়িতে না আসলে এই শহরে তোমাদের অস্তিত্ব কোথায় হারাবে কেউ টেরও পাবে না। তাছাড়া মানুষের কাছে এত সময়ও নেই কারো খোঁজ নেওয়ার। কে বেঁচে আছে কে মারা গেছে কারো কিছু আসে যায় না। কি প্রয়োজন এত ঝামেলার? তুমিও ভালো থাক আর আমার মেয়েটাকেও ভালো থাকতে দাও। বড্ড ভালোবাসে মেয়েটা তোমাকে, তাই ওর পাগলামোর বাড়ায় আগে আমরা, কিন্তু জবাব না হলে। বাকিটা শেষ করলেন না উনি। চোখের ইশারায় যেন অনেক কিছুই বলে দিলেন মাহাতকে। ড্রয়িং রুম ত্যাগ করার সময় সদর দরজার কাছে পদ্মর সাথে দেখা হয়ে যায় জয়নাল সাহেবের। পদ্ম মাত্র স্কুল থেকে বাসায় এসেছে, তবে জয়নাল হাওলাদারকে চিনতে তেমন কষ্ট হয়নি ওর। ভদ্রলোক আলোর মামা। তবে বিয়ে ভাঙার পরও এখানে কেন এসেছে তা বুঝতে পারল না মেয়েটা। বাড়ির সবার মুখেও থমথমে, যেন কেউ মরে গেছে। মৃত্যুর 4 দিন পরের শোক পালন হচ্ছে অন্দরমহলে। ভদ্রলোককে দেখা মাত্র সৌজন্যবোধ হেসে সালাম দিল পদ্ম। তবে সালামের জবাব জয়নাল আহমেদ দিলেন না, বরং কঠিন এক দৃষ্টি নিক্ষেপ করলো পদ্মর দিকে। চোখমুখ শক্ত করে একবার মাহাত আরেকবার পদ্মকে জরিপ করে বড় বড় কদম ফেলে গিয়ে উঠলেন নিজের বরাদ্দকৃত গাড়িতে। বাড়ির অবস্থা সম্পর্কে একদম অবগত হয় পদ্ম। ওকে কেউ কিছু বলেনি, মাহাদি নিষেধ করেছে সবাইকে। পদ্ম অবশ্য ছোট মামির কাছ থেকে খবর নেওয়ার অনেক চেষ্টা করেছে, তবে যতসই কোনো উত্তর সে পায়নি। পদ্ম বুঝতে পারে নিশ্চয়ই বড় কিছু একটা অঘটন ঘটেছে, তাই তো বাড়ির পরিবেশ এত থমথমে। আর তা না যে বড় মামি যাবে তাকে কেন্দ্র করে, তা তো বুঝতে আর বাকি থাকে না। কারণ পদ্ম দেখেছে মামির সাথে বড় মামা বা মাহাত আবারও কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি বাড়ির বাকি লোকজনও তাকে দেখে কেমন এড়িয়ে এড়িয়েই চলছে আজ। কিন্তু কেন? পদ্মর সাথে ঘটে যাওয়া ঘটনার সময়সীমা অনেক দিন হয়ে গেছে। তাছাড়া এমন কোনো বড় কিছু ঘটেনি যে মামির উপরে এতটা রাগ করে থাকতে হবে সবাইকে। ব্যাপারটা পদ্মর একদমই ভালো লাগেনি। তাই তো সিরাজুল হাসপাতাল থেকে বাসায় আসার পরে ও গিয়ে মামাকে বোঝায়, সাথে মাহাতকেও। মামির সাথে এভাবে রাগ করে কথা না বলার কোনো মনেই হয় না। মামি কি ওর পর নাকি? ওর মা থাকলে কি ওকে বকতো না? বরং অনেক বেশি বকতো। মায়ের সাথে কি পদ্ম রেগে থাকতে পারতো? কখনোই না। বরং আমিও ওর মায়ের সমান। বকলেও এ যাবৎ পদ্মর কত শত আবদার পূরণ করেছে, তাহলে এই মানুষটার সাথে এমন আচরণ কেন এখন? পদ্ম চায় না ওর কারণে এই পরিবারের মানুষগুলো অশান্তিতে থাকুক, বিশেষ করে ওর মাহাত ভাই। তাই বাপ ছেলেকে মানায় সব কিছু ভুলে জাবেদার সাথে কথা বলার জন্য। সিরাজুল সাহেব নির্দ্বিধায় ভাগ্নির সব আবদার মেনে নেন। জাবেদার সাথে টুকটাক কথাবার্তাও বলা শুরু করে। তবে মাহাত নিশ্চুপ ছিল। তাহলে নতুন করে আবার কি হলো? জাবেদা নীরবে বসে মোবাইলের সামনে তালে গুলিয়ে যাচ্ছে। বড় ভাই খোরশেদ ফোন ধরছে না, এমন কখনো হয় না। তবে আলোর মামার কথা শোনার পর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। জাবেদা ভাইকে সব খুলে বলেছে ইতোমধ্যে, সাথে পরামর্শ চেয়ে বলেছে কি করবে ও এখন। খোরশেদ কোনো রকমে এড়িয়ে কথা রফা দফা করে সেদিনের মতো ফোন কাটে। বোনকে মিছে আশ্বাস দেয় সব ভেবেই একটু পর ফোন দিবে। অথচ আজ 2 দিন খোরশেদের কোনো খবরই নেই। জাবেদা এখন চিন্তিত, তবে নিজেকে নিয়ে নয়, এখন ভাইকে নিয়ে। ভাইয়ের কিছু হলো না তো তার চিন্তার একমাত্র কারণ। অথচ স্বামী সন্তানের রাগের কথা একবারও সে চিন্তা করছে না। তার মতে নির্বিবাদী সিরাজুল সাহেব আগাগোড়ায় করা কথা বলতে জানেন না। ঘরের বাইরে যে কোনো বিবাদ আপোষ ঠান্ডা মাথায় মিটিয়ে নেবার পক্ষপাতী তিনি। তাই জাবেদার ভ্রান্ত ধারণা সিরাজুল সাহেব এবারও কিছু বলবেন না তাকে। বেশি থেকে বেশি রাগ করে কথা বলা হয়তো বন্ধ থাকবে কিছুদিন, কিন্তু এরপর তাকে ছাড়া সিরাজুল সাহেবের কোনো গতি নেই। তবে ছেলেকে নিয়ে তার একটু টেনশন আছে। তবে মায়ের উপরে চড়া হওয়ার তারও স্বভাব নেই, সেও মনোব্রত ধারণ করে থাকবে। তাছাড়া তার হিসেবে সে কোনো ভুল করেনি। নিজের বাপ ভাইকে সাহায্য করা কোনো অপরাধ নয়। তার বাপের বাড়ি তো আর এদের মতো এত পয়সাওয়ালা না। অথচ যখনই জাবেদা ভাইয়ের জন্য বা তার বাপের বাড়ির জন্য স্বামীর কাছ থেকে টাকা পয়সা চেয়েছে, তখনই শুনতে পেয়েছে ভাইয়ের নামে অনেক কটু কথা। সাথে তাকে অনেক জবাবদিহি করতে হতো। কেন এত টাকা লাগবে, কী করবে, এত টাকা কেন, আরও কত শত এসব অগণিত প্রশ্ন থেকে বাঁচতেই জাবেদা আলোর পরিবার থেকে টাকা নেয়। আলোর পরিবারের অবশ্য স্বার্থ ছিল, তাই তো তারাও বারবার জাবেদাকে টাকা দিয়ে সাহায্য করত। ভাই বলেছিল বাবা নাকি বেঁচে থাকতে বেশ কিছু টাকা ধার দেনা করে রেখেছে। এতদিন খোরশেদ নিজ দায়িত্বে তাদের টাকাও অর্ধেক পরিশোধ করে দেয়, বাকি অর্ধেকও আস্তে আস্তে শোধ করবে বলেই কথা দেয়। কিন্তু পাওনাদার নাকি
আর তা মানছে না, সব টাকা একসাথে দেওয়ার জন্যই জোর করছে। তাই খোরশেদ তার ভদ্রতা বোনকে এসব ঝামেলার মধ্যে ফেলতে চায় না, তাই এতদিন বলেনি। কিন্তু এখন তারা খোরশেদকে জানে মারার হুমকি দিচ্ছে, তাই অবশেষে বলতে বাধ্য হয়েছে জাবেদাকে। আর এদিকে বোকা জাবেদা ভাইয়ের সকল মন গড়া কথা বিশ্বাস করে নেয় অন্ধের মতো। একবারও নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভাবতে চায় না আদৌ এসব ঘটনার কোনো সত্যতা আছে কি না। আর খোরশেদ সারা জীবন বোনের এই সরলতার সুযোগ নিয়েই গেল এইভাবেই। আর এই ভাইয়ের পরামর্শেই আলোর পরিবারের থেকে গোপনে টাকা নেয় তিনি, তাও একবার নয়, বহুবার। সব টাকা জাবেদা নিজের আপন ভাই খোরশেদকেই দিয়েছে, নিজের জন্য এক কানা করিও নেয়নি। কি করেছে খোরশেদ এত টাকা কে জানে। প্রতিবার নাকি খোরশেদ ব্যবসায় লস খায় আর প্রচুর টাকার দেনার পড়ে যায়। আর ভাইয়ের কথায় বিশ্বাস করে জাবেদা তার ধার দেনা শোধ করার জিম্মি নেয় নিজের কাঁধে। অথচ একটিবারও ভাইকে প্রশ্ন করার সাহস পায় না আর কত, বরং ভাইয়ের চাহিদা মেটাতেই এত নোংরা কাজ করে গেছে সে দিনের পর দিন। অথচ এখন যখন জাবেদার সবচেয়ে বেশি দরকার, তখন আর খোরশেদকে পাওয়া যাচ্ছে না। সে নিজ ইচ্ছায় সরে যায়, তাকে চাইলেও খুঁজে পাওয়া যায় না তো আর স্বার্থপর মানুষেরা কখনো কারোর আপন তো আর হয় না। এখন যদি টাকার প্রয়োজন হতো তাহলে ঠিকই ফোনের পর ফোন করে বিরক্ত করতো বোনকে, পাগল বানিয়ে ফেলতো জাবেদাকে, ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করতো। বাবা আনোয়ার মিয়া বেঁচে থাকাকালীনও চালিয়েছে। কখনো কেউ জাবেদের কথা চিন্তা করেনি। বাবার মৃত্যুর পর বড় ভাই খোরশেদের চাহিদা যেন আরোই বেড়ে ওঠে। দিন রাত ফোন করে টাকা করে জাবেদার ঘুম হারাম করে দেয়। জাবেদাই বা কী করবে? বিয়ের পরও এত বছর বাপের বাড়ির টান ছাড়তে পারেনি। আগে বাপের কষ্ট সহ্য হতো না, আর এখন ভাইয়ের বাপের বাড়ির আলো জ্বালাতে গিয়ে জাবেদা কখন যে নিজের ঘরের গর্ত করে তুলে ফেলেছে বুঝতেই পারে না। অথচ যখন যা চেয়েছে বাপ ভাইয়ের সুখের কথা চিন্তা করেই দিয়েছে। এতে করে জাবেদাকে কত না মিথ্যে কথা বলতে হয়েছে স্বামীকে, তবুও তারা সুখে থাকুক। কিন্তু আজ তার নিজের ঘরেই আগুন জ্বলছে। ভেবেছিল স্বামীর দুদিন পর রাগ ভেঙে যাবে, কিন্তু সিরাজ কথা তো দূরে থাক, তার আশেপাশেও থাকা গ্রহণ করতে পারছে না। এই বয়সে এসে তাকে স্বামী থেকে আলাদা থাকতে হচ্ছে। একমাত্র ছেলের চোখে স্পষ্ট এক আকাশ অভিমান দেখেছে জাবেদা। আরশাদকে চিনো? চিনি তো, না চেনার কি আছে? বিখ্যাত নায়ক, মানে বিখ্যাত। বিশ্বখ্যাত মানে? আপনি জানেন না? এই লোক বিষ খেয়ে মরতে বসেছিল। শুনেছি মানুষ অতি কষ্টে শোকে যায়, আর এই লোক নাকি বিষ খায়। এত প্রেম আসে কোথা থেকে এদের? কিছু হলেই কোষ্ঠকাঠিন্য রোগীর মতো হাই হাই করে। সেটা তার ব্যক্তিগত বিষয়, ছাড়ো না ওসব। আরশাদ মুখটা বেজার করে বলে, ওই ঘটনার জন্য সত্যি লজ্জিত। কেন যে এমন নির্বোধের মতো আচরণ করতে গেল, তা এমন থার্ড ক্লাস একটা মেয়ের জন্য। তার জন্য সে আজও মিডিয়া জগৎ হতে শুরু করে পাবলিকের কাছেও ট্রলের শিকার হয়। কি পরিমাণ ভাইরাল ইস্যু ছিল সেই সময়। কাউকে মুখ দেখাতেও আরশাদের লজ্জা হতো, যার প্রভাব ওর ক্যারিয়ারেও পড়েছিল। সবাই ভাবে আরশাদ নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, কিন্তু ওর ভাষ্যমতে এটা নিজের পায়ে কুড়াল মারা নয়, নিজেকে ধরে লেদ মিশিয়ে গুজে দেওয়ার বলে। কেন ছাড়বো? হ্যাঁ, ব্যক্তিগত হলে ব্যক্তির মধ্যেই রাখতো। এভাবে ঢোল পেটানোর মানে কি? হ্যাঁ, সে ঢোল কেন পেটাবে? সে সত্যি মরতে চেয়েছিল। নিজের নির্বোধের কথা ওর শুনতে ভালো লাগছিল না। কত কিছুক্ষণ মাথা চুলকে আবার মুখ খোলে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সে কোন বিষ খেয়ে মরতে চেয়েছিল? জানেন কিছু এ সম্পর্কে? একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছিল, আর তুমি তার মৃত্যু নিয়ে মজা করছো। সে কোনো বিষ খেয়ে মরেছে তা জেনে তুমি কি করবে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। ভালোবাসার মতো আরশাদকে সুধায় পদ্ম। তার অন্য কোনো কথা ঠিকঠাক রিয়াকশন না দিলেও এটা ভ্রু কুঁচকে তাকায় আরশাদ। মানে এটা ইম্পর্ট্যান্ট হলো কিভাবে? আরে, নেক্সট টাইম কেউ বিষ খেয়ে মারার চেষ্টা করলে তাকে আগে থেকে ইনফর্ম করা যাবে। ভাই, এই বিষ খেয়ে লাভ নাই। এটা নামেই বিষ। এর কার্যকারিতা দেশের সরকারের মতো, যার নাম তো আছে কিন্তু কোনো দায়িত্ববোধ নেই। আরে ভাই, তোকে একজন মানুষ গিলে খাচ্ছে মরে যাওয়ার জন্য, তোরও তো কিছু দায়িত্ব আছে। মানুষটাকে আক্কা পেতে সাহায্য করা না, সেখানেও ঘাপলা। বিষ খেয়েও আজকাল মানুষ মরে না, বুঝছেন কিছু? কি যুগে আছি আমরা! শান্তিময় মরতে চাওয়াটাও যেন বড় পাপ। আমি যদি নায়ক সাহেবের জায়গায় হতাম না, বেঁচে উঠে আগে ওই বিষ বানান কোম্পানির উপর মামলা করতাম। এমন 2 নাম্বার বিষ বানানোর জন্য তাদের ফাঁসির ব্যবস্থা করতাম। বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। শালাগুলোকে ধরে বেঁধে পচা পানিতে ডুবানো দরকার। তোমার আফসোসটা আসলে কিসের?
না মানে আরশাদ মরেনি বলে নাকি বিষ নকল ছিল বলে? আমার আফসোস হবে কেন? আমি ওই হতভাগার খাই না পড়ি যে ওর জন্য আমার ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের সাথে গিট পাকিয়ে যাবে। আমি তো শুধু পরোপকারীর জন্য জানতে চাই। এক কাঁদি ঝুনো নারিকেল আছড়ে পড়ল মনে হয় আরশাদের উপরে। তার দুই চোখ বড় বড় হয়ে যায়। এই মেয়ে সোজা কথা বলার মানুষ না, ভীষণ অদ্ভুত। এত হাবিজাবি কথা কোথা থেকে পায়? মনে মনে এইসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে ও। আচ্ছা, আমরা না হয় আরশাদের অতীত নিয়ে কথা না বলি। সে যা করেছে সেটা বাদে বলো, কয়টা ছবি দেখেছো তার? মেয়েটা মিথ্যে বলছে, যাকে বলে স্পষ্ট সুরে বানোয়াট কাহিনী। আরশাদকে এসে চেনে না, চিনলে এত হাবিজাবি বলতে পারতো না, তাও আরশাদের সামনে। বুঝেও কিছু বলল না ও, বরং ভালো লাগছে শুনতে। তাই অবুঝ যে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে পদ্মকে নিজের সম্পর্কে। গালে হাত দিয়ে পদ্ম ভাবতে লাগে, তার ভাবসাব এমন যে কতটা ছবি দেখেছে সে আরশাদের, এখন কাউন্ট করতে পারছে না বেচারি। আরশাদ ভ্রু কুঁচকাল। কি হলো, উত্তর দাও। আসলে সত্য বলতে একটাও না, আমি আরশাদ হাসানের একটাও ছবি দেখিনি। এতক্ষণ পর সত্যের ভান্ডার করল পদ্ম। কেন, নায়ক হিসেবে আরশাদ কি খারাপ? আরশাদের আগ্রহী মন পদ্মর মনোভাব জানার প্রয়াস করলো। তেমন নয়, তবে এসব নায়ক ফায়ক আমার ভালো লাগে না। বলতে গেলে মিডিয়া জগৎ নিয়ে আমি বড্ড উদাসীন। কেন, মিডিয়া নিয়ে সমস্যা কি? মাহাত ভাই বলে সিনেমা জগৎটা সম্পূর্ণ নকল, বরাবর স্বপ্নের নাগরিক বলে ভ্রম হয়। তবে সামনে গেলে বোঝা যায় পুরোটাই বেবাক ফাঁকা, উপরেই যা চাকচিক্য। এখানে সবাই মুখোশের আড়ালে নিজের আসল চেহারাটা লুকিয়ে রাখে। এই জগতে কেউ কারোর আপন না। ফেমাস হওয়ার জন্য নিজের আত্মাকেও নাকি তারা চড়া দামে বেচে ফেলে। এদের জীবনে নিজের বলতে কিছুই নেই, রাস্তায় বেচা সেই খোলা খাবারের মতো। দেখতে আর খেতে মজা হলেও তার স্বাস্থ্যকর না। একদিন না একদিন এর সাইড ইফেক্ট অবশ্যই আসে। আরশাদ খেয়ে হারিয়ে ফেলে, সম্বিত হয়ে যায় বেচারা। সত্যি বলতে কথাগুলো ফেলে দেওয়ার মতো ছিল না, তবে এইভাবে কখনো ভেবে দেখেনি আরশাদ। কথাটা একদম সত্য, ওদের নিজেদের গোপন বলতে কিছুই থাকে না। ঝড়ের তরে ভেসে আসা বুকের মতো ওদের লুকানো সত্য পাবলিকের সামনে একদিন না একদিন ঠিকই চলে আসে। ওদের খাওয়া হতে শুরু করে ধোয়া সবই যেন পাবলিকের সামনে, ওরা তো নিজেদের মুখোশের আড়ালেই লুকিয়ে রাখে। আরশাদ মাথা নেড়ে সম্মতি জানায় পদ্মর কথা। তবে বুঝতে হবে প্রতিটা কাজেই কিছু ভালো আর কিছু খারাপ দিক আছে। সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ কোনোটাই হয় না। প্রদীপ আলো জ্বালাতে সাহায্য করলেও তার নিজের অন্ধকার কিন্তু দূর করতে পারে না। আঙ্কেল, আমি বাড়ি যাব। আমি তোমার কোন কালের আঙ্কেল? থাপড়িয়ে দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে। পদ্ম মহা বিরক্ত এখন সামনের মানুষটার উপরে। এই ভালো কথা বলে আবার এই বকে। আঙ্কেল বললে তো কি হয়েছে? শালা আধা ঘন্টা ধরে ওকে আটকে রেখেছি এই রেস্টুরেন্টের ওয়াশরুমে। না নিজে বের হচ্ছে, না পদ্মকে বের হতে দিচ্ছে। আজ কি এখানেই থাকার প্ল্যান করছে না তো? থাকলে থাকুক বা মরুক, কিন্তু ওকে তো যেতে দে। তুমি বাড়ি যাবে শুনেছি, নিশ্চিত থাকো টয়লেটে তোমার সাথে সংসার পাতবো না। ঠান্ডা গলায় বলে আরশাদ। পদ্ম হতাশ হয়। এই উটের মতো কমোডের ভেতরে ঠেসে তাকে পেটাতে ইচ্ছে করছে। নিহাত ও ভদ্র মেয়ে বলে এসব করতে পারছে না। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আচানক আরশাদ প্রসঙ্গ পাল্টেই ফের প্রশ্ন করল। ওর মেয়েটাকে যেতে দিতে একদম ইচ্ছে করছে না। মেয়েটা একটু বিরক্তকর হলেও কথা বলতে ভীষণ ভালো লাগে। হতে তো চাই অনেক কিছু, কিন্তু কিন্তু কি? আমার ইচ্ছের কথা শুনে মাহাত ভাই শুধু বকে, মাঝে মাঝে তো কানের নিচে দেওয়াও একটা। এমন কি হতে চাও যার জন্য বকা খেতে হয়? মর্গের ডোম হওয়ার খুব শখ আমার। বিজলি চমকালো, আসমান থেকে বড় একটা ঠাডা পড়ল। আরশাদের মনে হলো ঠাডাটা ওর মাথার ছাদের উপরেই পড়েছে। মর্গের ডোম? আর ইউ শিওর তুমি এটাই হতে চাও? এতে অশিওর হওয়ার কি আছে বলুন তো? কোনো পেশাকে ছোট ভাবতে নেই। তাছাড়া সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভাবে, তাহলে সমাজের বাকি কাজগুলো কে করবে বলুন? কাউকে না কাউকে দায়িত্ব তো নিতে হবে। দুনিয়াতে এত কাজ রেখে তাই বলে মর্গের ডোম হতে মন চায়? চাইতেই পারে, এখানে আমার কি দোষ? আরশাদের ঘোর কেটে দীর্ঘশ্বাস ছাড়ে। ও এতক্ষণ অতীতের কল্পনায় বিপর ছিল। ভাবতেই ঠোঁটের কোণে মিহি একটা হাসি রেখা খেলে যায়। সেদিন ওয়াশরুমে কিছু মিঠি কথোপকথন আরশাদের চোখের ক্যানভাসে ভেসে উঠে আচানক।
এক অপার্থিব সুখে দোলা দেয় ওর মনে। মেয়েটার মধ্যে বিশেষ কিছু না আছে, কিছু তো একটা আছে যা ওর সকল মন খারাপের ওষুধের